আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রথম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট নিয়ে। আজকে তোমাদের জন্য উপস্থাপন করব প্রথম সপ্তাহের যে বাংলা অ্যাসাইনমেন্ট সেটা। এই অ্যাসাইনমেন্টে আছে একটা অনুচ্ছেদ দেওয়া আছে। প্রথমত অনুচ্ছেদটা একটু পড়ি। এটা তোমাদের বাংলা সপ্তবর্ণার রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা গল্প থেকে একটুকু অংশ, দুটো লাইন নেওয়া হয়েছে আর কি। সংবাদ পাইলাম কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে। ইতিমধ্যে এখানে শব্দটা ভুল আছে, ইতোমধ্যে হবে। সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে। পাঠ্য বই এটা 2 লাইনে লেখা। এখন কথা হলো যে উপযুক্ত কারণ দেখিয়ে তার যৌক্তিকতা তুলে ধরো। কি যৌক্তিকতা? এটা সাধু ভাষায় রচিত, এই সাধুরীতিতে রচিত, এটার যৌক্তিকতা দেখাও। তাহলে আমরা যৌক্তিকতা তুলে ধরব। উদ্দীপকে ব্যবহৃত সর্বনাম, ক্রিয়াপদ, অব্যয় ও তৎসম শব্দগুলোর দৃষ্টান্ত চিহ্নিত করা হলো। তাহলে সর্বনাম, এখানে কি কি সর্বনাম আছে একটু খেয়াল করি। তাহা, তাহা কোথায় আছে? এই পাঠের মধ্যে তাহা। এরপরে আছে কি? যে, সে, এটা হলো সর্বনাম। তাহা, যে, সে, কথা ঠিক আছে। এরপরে আছে ক্রিয়া। ক্রিয়ার সংখ্যাটা একটু বেশি। এই হলো সে, আর একটা আছে যে, এই হলো সর্বনাম। এরপরে ক্রিয়া, ক্রিয়াটা আমরা সহজেই চিনি, পাইলাম। ক্রিয়াটা আমরা চিনি, পাইলাম। আসিয়া, এরপরে আছে দিয়া, এরপরে আছে করিয়া, এরপরে আছে লইয়াছে। লইয়াছে, মূল তো লইয়া। এই যে 5টা, এটা হলো কি? ক্রিয়া। এরপরে অব্যয়। অব্যয়, এখানে দিব্য দৃষ্টিতে দুটো অব্যয় আছে। ইতিমধ্যে যে এটা হলো ক্রিয়া বিশেষণ। এটা কি? ক্রিয়া বিশেষণ। দিব্য দৃষ্টিতে মানে বলতে বোঝায় আমি এখানে দেখি অব্যয় দুইটা। দুইটা কোন দুইটা? এই হলো একটা অব্যয়, আর একটা অব্যয় আছে, সেটা হলো সহিত। তবে সহিতটা বিশেষণ অর্থে কোথাও কোথাও ব্যবহৃত হয়। কথা বুঝাইতে পারলাম? সহিত শব্দটা কোথাও বিশেষণ অর্থে ব্যবহৃত হয়, আর এখানে অব্যয় অর্থে ব্যবহৃত। বোঝা গেল কথা? সহিত। আর ইতোমধ্যে, ওটা হলো ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ, কারণ এই যে নহে, না, এটাকে বিশেষায়িত করছে, ক্রিয়া বিশেষণ। আর তৎসম শব্দ, তৎসম শব্দ অনেকগুলি আছে। সাক্ষাৎ, ক্ষুদ্র, সাক্ষাৎ ক্ষুদ্র, প্রত্যহ, প্রায়। প্রায় কেন? প্রায়টা কেন দিলাম? এটা তৎসম শব্দ কেন? এটা প্রায়শ, সংস্কৃত প্রায়শ শব্দ থেকেই আমরা প্রায় লিখি, দন্তস্বটা বাদ দিয়ে। এরপরে আছে সংবাদ। এই সবগুলি সংস্কৃত শব্দ। এখন কথা হলো সাধু ভাষা হওয়ার জন্য যেই শর্ত প্রয়োজন। এখন সাধু ভাষার বৈশিষ্ট্য কি সেটা যদি আমরা দেখি, তাহলে এই অনুচ্ছেদটার মধ্যে সাধু ভাষায় রচিত হওয়ার জন্য যে শর্ত প্রয়োজন সেগুলো আসলে আছে কি না এইটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে সর্বনাম, এটা সংস্কৃত থেকে আসছে, তাহা, তা হতো আর কি। যে, সে, ক্রিয়া পাইলাম, আসিয়া, দিয়া, করিয়া, লইয়াছে, অব্যয় আছে এই, সহিত, আর তৎসম শব্দ আছে সাক্ষাৎ, ক্ষুদ্র, প্রত্যহ, প্রায়, সংবাদ। এখন এইগুলো একটু মুছে ফেলি। ক্রিয়া, কেননা সাধু ভাষা রীতি প্রমাণ করতে হবে, সাধু ভাষার বৈশিষ্ট্য দেখাবো। অনুচ্ছেদটা লেখা থাকুক, আর এটাও মুছে ফেলছি।
সাধু, আসলে সাধু ভাষা হবে না, সাধু ভাষা রীতি। সাধু ভাষা রীতির বৈশিষ্ট্যটা কি আমরা একটু খেয়াল করলেই দেখতে পাবো যে আসলে এই অনুচ্ছেদটা সাধু ভাষায় রচিত কি না, তাহলে আমরা মোটামুটি একবারে পরিষ্কার হয়ে যাব। যে এখানে লিখে নিই, সাধু ভাষা রীতিতে, সাধু ভাষা রীতিতে। এখন আমরা নিচে লিখে যাব। এখানে আমরা কয়েকটা বৈশিষ্ট্য দেখাই, যেমন এক, যে শব্দটা সাধু ভাষা রীতিতে তৎসম মানে হলো সংস্কৃত শব্দের ব্যবহার বেশি। সাধু ভাষা রীতিতে ক্রিয়াপদের পূর্ণ রূপ বসে। এরপরে 3 নম্বরে দিতে পারি, সাধু ভাষা রীতিতে সর্বনামের পূর্ণ রূপ বসে। তারপরে সাধু ভাষা, এখানে লিখি, নাটক বা বক্তৃতায় সাধু ভাষা রীতি নাটক বা বক্তৃতায় ব্যবহৃত হয় না। আরো লিখবো। তারপরে সাধু ভাষায় সংস্কৃত শব্দের ব্যবহার, সাধু ভাষা মার্জিত, তাই না? সাধু ভাষা রীতি মার্জিত, সাধু ভাষা রীতি মার্জিত, সাধু ভাষা রীতি মার্জিত। আরো দেওয়া যায়। এখন কথা হলো, এগুলো তো বইয়ে আছে, ঠিক আছে, বইয়ে এই বৈশিষ্ট্যটা পাওয়া যাবে, কিন্তু বইয়ে যে ওই যে অব্যয়, ওইটা তো আলাদা করে পেতে হলে একটা ক্লাস আমাদের দেখার প্রয়োজন, তাই না? সাধু ভাষা রীতি গুরু গম্ভীর, সাধু ভাষা রীতি, আচ্ছা এক কথায় লিখতে পারি, যেহেতু এখানে লিখছি সাধু ভাষা রীতি, তাহলে সাধু ভাষা রীতি কি? গুরু গম্ভীর। আরো দেওয়া যায়, সাধু ভাষা রীতি ব্যাকরণের নিয়ম মেনে চলে, নিয়ম মেনে চলে। আচ্ছা, ব্যাকরণের নিয়ম কেমনে মেনে চলে? এখানে কোনো সংক্ষিপ্ততা নাই, বিশেষণ এখানে আমি বলছি যে, তবে এখানে আমি বলছি যে এই যে বিশেষ্য কোনটা, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, এটা যখন হয়, মানে কি বলবো, আমরা যেমন অগ্নি শব্দটা সংস্কৃত, কিন্তু এটা বিশেষ্য, এটা যখন সাধু থেকে চলিত করি তখন আগুন লিখতে হয়, অগ্নি লিখলে হয় না। তাহলে সেই ক্ষেত্রে এটা ব্যাকরণের নিয়ম মেনে চলে। 7টা। তাও তোমাদের দৃষ্টিতে যদি আরো বৈশিষ্ট্য ধরা পড়ে তাহলে দিবা, সমস্যা নেই। তো একটু খেয়াল করি, সাধু ভাষা রীতির বৈশিষ্ট্য, সাধু ভাষা রীতিতে তৎসম শব্দের ব্যবহার বেশি, ক্রিয়াপদের পূর্ণরূপ বসে, সর্বনামের পূর্ণরূপ বসে, নাটক বা বক্তৃতায় ব্যবহৃত হয় না, মানে অনুপযোগী। তুমি কি টেনে টেনে কথা বলতে পারবে, আমি আসিয়া দেখিতে পাইলাম না? এটা সম্ভব না। সাধু ভাষা রীতি মার্জিত, গুরু গম্ভীর, ব্যাকরণে নিয়ম মেনে চলে। এখন যৌক্তিকতা দিয়ে উপসংহার দিতে হবে, তাই না? তাহলে আমরা একটু বলি যে সাধু ভাষার যৌক্তিকতা, এটা আমি বলে দিচ্ছি। সাধু ভাষার যৌক্তিকতা কি? এখানে অনুচ্ছেদে আছে সাধু ভাষায় যেরকম, আচ্ছা আমরা যদি আরো ভালো করে বলি, সাধু ভাষার যৌক্তিকতা, আমরা জানি সাধু ভাষা রীতিতে সর্বনামক ক্রিয়ার পূর্ণরূপ বসে, সাধু ভাষায় সংস্কৃত শব্দের ব্যবহার বেশি হয়, সাধু ভাষায় সংস্কৃতের, আচ্ছা আর একটা রয়ে গেছে না, আমরা আরো একটা দিতে পারি, অনুসর্গের পূর্ণরূপ বসে, অনুসর্গের পূর্ণরূপ বসে, সাধু ভাষা রীতিতে অনুসর্গের পূর্ণরূপ বসে। তাহলে কি দাঁড়ালো? আমরা জানি সাধু ভাষার যৌক্তিকতার জন্য যে
বৈশিষ্ট্যগুলো প্রয়োজন। সাধু ভাষা রীতিতে সর্বনাম ক্রিয়া ও অনুসর্গের পূর্ণরূপ বসে। তারপরে সাধু ভাষার যেই প্রমাণগুলি প্রয়োজন, অনুচ্ছেদটা সাধু ভাষায় রচিত, কেননা এখানে সর্বনাম ক্রিয়া অব্যয় ও তৎসম শব্দের প্রয়োগ রয়েছে। আচ্ছা, আর এখানে অনুচ্ছেদেও তাই রয়েছে, মানে ও সাধু ভাষা রীতির বৈশিষ্ট্য অনুযায়ী যা প্রয়োজন অনুচ্ছেদেও তাই রয়েছে। তাহলে এটা প্রমাণ করে যে এই অনুচ্ছেদটি সাধু ভাষায় রচিত। এখন এখানে একটা শব্দ আছে পেস্তা বাদাম। এই পেস্তা বাদামটা হলো ফার্সি শব্দ থেকে আসছে, এই জন্য এটা এখানে উল্লেখ করিনি, আর সবকটাই উল্লেখ করছি। আবার একটু বলি উপসংহারটা। সাধু ভাষার যে যৌক্তিকতা, আমরা জানি সাধু রীতিতে সর্বনামক ক্রিয়া এবং অনুসর্গের পূর্ণরূপ বসে, আর অনুচ্ছেদেও তাই হয়েছে। আর এগুলি মোটামুটি প্রমাণ করে যে এই অনুচ্ছেদটি সাধু ভাষায় রচিত। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এই প্রথম সপ্তাহের যে অনুশীলন অ্যাসাইনমেন্ট এই পর্যন্ত। পরবর্তীতে আবার কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো জটিল সমস্যা নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।